আজ আমরা দিশারি প্রকাশনী বই থেকে ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে, গড় মুনাফার ভিত্তিতে সুনামের মূল্যায়ন গণনা করা হয়, এটা হবে কয়েকটা। সুপার প্রফিট পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করা হয়, কয়েকটা অ্যান্সার হবে। ক্যাপিটালাইজ পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করা হয়, গয়েরটা অ্যান্সার হবে। এ এবং বি লাভ ক্ষতির অংশ 2:1, সি নতুন অংশ হিসাবে নিলেন, লাভ ক্ষতির অনুপাত হলো 3:2:1, সি 4,500 টাকা প্রিমিয়াম ফর গুডউইল আনলেন, গুডউইলের সম্পূর্ণ মূল্য কত হবে? ঠিক আছে, চলো এটা করে দিচ্ছি। তাহলে এই তিনটে যোগ করলে 3:2:1 যোগ করলে কত হচ্ছে? 3, 2 এ 5 আর 1 এ 6। তাহলে কি হবে এটা? 4,500 ইন্টু 6/1, তাহলে আসতে চলেছে কত? 27,000। ওকে, তাহলে অ্যান্সার হবে কয়েকটা। তবে একটা কথা বলে রাখি অঙ্ক করানোর আগে, আমি কিন্তু কিছু কিছু অঙ্ক অ্যান্সার বলে চলে যাব, তার কারণ দুটো ক্লাসে আমি অলরেডি ভিডিও দেখিয়ে দিয়েছি। যেগুলো সিম্পল অঙ্ক সেগুলোকে আমি ডিসকাশন করবো না, তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, এরপর একটা 45, বিগত 3 বছরের লাভ 42,000, 39,000, 45,000, 2 ইয়ার্স পার্চেস অলন সুনামের মূল্যায়ন কত হবে? চলো এটা করে দিই। তাহলে কত হচ্ছে? 42,000 প্লাস 39,000 প্লাস 45,000 ডিভাইডেড বাই 3, তাহলে আসছে কত অ্যাভারেজ প্রফিটটা? 42,000। ইয়ার্স অফ পার্চেস কত বলেছে? 2 ইয়ার্স, তাহলে কত হবে? 42,000 ইন্টু 2, তার মানে কত? 84,000। ওকে, কয়টা রাইট অ্যান্সার? 46, মোট মূলধন বিনিয়োগের পরিমাণ 8 লক্ষ টাকা, রিজনেবল রেট অফ রিটার্ন 15%, বছরের মুনাফার পরিমাণ 12 লক্ষ টাকা হলে সুনামের মূল্যায়ন কত হবে? চলো দেখিয়ে দিই। তাহলে 12 লক্ষ বলেছে, 12 লক্ষ, ওকে, ডিভাইডেড বাই 15%, ঠিক আছে, তাহলে আসতে চলেছে কত? 80 লক্ষ টাকা। এইবার আর ক্যাপিটাল এমপ্লয়টা কত বলে দিচ্ছে? 8 লক্ষ টাকা, তাই তো? তাহলে 80 লক্ষ থেকে যদি 8 লক্ষটা বাদ দাও, তাহলে আসতে চলেছে কত? 72 লক্ষ। দিস ইজ সুনামের মূল্য, তার মানে কত? 72,000 টাকা, ঠিক আছে, 72 লক্ষ টাকা। তাহলে 80 লক্ষ থেকে 8 লক্ষ বাদ দিলে মিললো কত? 72 লক্ষ। এরপর একটা 47, নিম্নলিখিত একটি কারণ ব্যতি রেখে বাকি বিষয়ের প্রতিষ্ঠানকে সুনাম প্রভাবিত করে, এটা হবে ঘয়েরটা, কি তাদের অবস্থান। নতুন অংশীদার নগদে সুনামের অর্থ নিয়ে আসে, তাহলে পুরনো অংশীদাররা সেই অর্থ ভাগ করে নেবে, ত্যাগের অনুপাত, গয়েরটা রাইট অ্যান্সার হবে। একটি চালু অংশীদার কারবারে একজন ব্যক্তি অংশীদার হিসেবে যোগদান করতে পারেন, গয়েরটা ওই কারবারে বর্তমান বর্তমান সমস্ত অংশের সম্মতি রেখে। 50-এরটা হবে কয়টা রাইট অ্যান্সার, তো দেখে নিও। আচ্ছা, এই কালাম ম্যাচিং 51 এ কালাম ম্যাচিং, এটা হবে কয়টা অ্যান্সার। এরপরেরটা 52 এরটা হবে কয়টা অ্যান্সার। ওকে, সুনামের মূল্য নির্ণয়ের নিচের কোন সমীকরণটি সঠিক বলে বিবেচনা করা হয়? ঘয়েরটা পি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস এল। 54 ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 38 অনুসারে ড্যাশ সৃষ্ট থেকে ড্যাশ মূল্য নির্ভরযোগ্য নয়, ঘয়েরটা রাইট অ্যান্সার। 55 এরটা হবে কয়টা রাইট অ্যান্সার। আগের অনেক আমি এমসিকিউ সলভ করিয়েছি, আশা করি এখান থেকে যেগুলো করাচ্ছি সেগুলো একটু দেখে যাবে, ঠিক আছে, তোমাদেরও সুবিধা হবে। 56 এরটা কি বলেছে? ক্যাপিটাল এমপ্লয়েড আজ 20 লক্ষ, নর্মাল রেট অফ রিটার্ন 10%, 3 লক্ষ, 3 years purchase over 5 years, মূল্যায়নের কথা। চলো করে দিই এটা। অ্যাকচুয়াল প্রফিটটা 3 লক্ষ টাকা বলে দিয়েছে, নর্মাল প্রফিটটা কত বলে? 10% বলে দিয়েছে, তাহলে এখানে করছি। তাহলে এটা বলতে বলেছে 20 লক্ষ টাকা, তাই তো? ওকে, 20 লক্ষ তার 10%, তাহলে আসছে কত? 2 লক্ষ টাকা। দুটোটা কি? এটা কিন্তু নর্মাল প্রফিট, ঠিক আছে, এটা কিন্তু নর্মাল প্রফিট। তাহলে সুপার প্রফিটটা কি হবে? সুপার প্রফিট কি জানি আমরা? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে 3 লক্ষ মাইনাস 2 লক্ষ, 3 লক্ষ মাইনাস 2 লক্ষ, তাহলে আসছে হচ্ছে কত? 1 লক্ষ। ওকে, এবার গুডউইলটা কত? ইয়ার্স অফ পারচেজ কত বলেছে? 3 ইয়ার্স, তাহলে 1 লক্ষ ইন্টু 3, তাহলে 1 লক্ষ ইন্টু 3, তাহলে আসছে হচ্ছে কত? 3 লক্ষ টাকা। দিস ইজ কয়েকটা রাইট অ্যান্সার, ঠিক আছে। 57 এরটা হবে কয়েকটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 58 এর একটা সমস্যা আছে, ঠিক আছে, মেবি প্রবলেমটা ভুল দিয়েছে, ঠিক আছে, এদের সাথে এই পদ্ধতিতে করলে অ্যান্সার আসছে না, তাও করে দেখবে, এরাতে অ্যান্সার দিয়ে রেখেছে গয়েরটা, এটাতে রাইট অ্যান্সার দিয়ে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, একটু প্রবলেম তো অঙ্কটায় আছে দেখতে পাচ্ছি, যেটা হ্যাঁ। আচ্ছা, অংশীদারি কারবার শুরুর সময় অংশীদারি সর্বনিম্ন সংখ্যা কত? কয়টা? 2 জন। ভারতীয় অংশীদারি আইন চালু হয় 1932। লাভ ক্ষতি বন্টন হিসাব হলো একটি কি হিসাব? নামিক হিসাব।
কয়টা রাইট অ্যান্সার? ওকে, এরপরেরটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যখন মূলধন হিসাব স্থির থাকে। এরপরেতে 63টা আবার অঙ্ক দিয়েছে একটা, তাই তো 63-তে। ওকে চলো করে দিই অঙ্কটা। প্রথমে বলেছে 20,000 প্রফিট, 20,000 প্রফিট, আবার 5,000-এর ক্ষতি আছে, আবার 15,000 প্রফিট ডিভাইডেড বাই 3, তাহলে আসতে চলেছে কত? 10,000। আর ইয়ার্স অফ পারচেস কত বলছে? 2, তাই তো? তাহলে 10,000 ইন্টু 2, তাহলে আসতে চলেছে কত? 20,000। কয়টা রাইট অ্যান্সার? কোন অংশীদারি কারবারের মূলধনের উপর সুদ হলো খরচ 65। অংশীদারদের চলতি হিসাবের যে ডেবিট অথবা ক্রেডিট, আচ্ছা স্থির মূলধন পদে চলতি হিসাব খাত, ঠিক আছে। ওকে, মোটামুটি আমি দিশারি প্রকাশনে যেগুলো ছিল করে দিয়েছি। একটা অঙ্কের প্রবলেম আছে, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় বলবে, দেখে নেবো অঙ্কটা আমি, ঠিক আছে। বাকিগুলো কিন্তু দিশারি বইতে যেগুলো আছে মোটামুটি করিয়ে দিয়েছি। ভ্যালুয়েশন অফ গুডউইল কিন্তু মোটামুটি করিয়ে দিলাম, ঠিক আছে। ভ্যালুয়েশন অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল দিশারি বইটা কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। তাহলে ছাত্রা করে দিয়েছি, দেবুক কানসেন করে দিয়েছি, দিশারি প্রকাশনী করে দিলাম, ঠিক আছে। দিশারি কিন্তু করে দিয়েছি আমি, ঠিক আছে। তিনটে মোটামুটি করিয়ে দিয়েছি। এবার আরেকটা দেখি, যেই করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এই এরপরে যদি কোনো সমস্যা থাকে বলবে, আমি ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। আশা করি কোনো সমস্যার কথা নয়। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা এইচএস পরীক্ষা দিচ্ছ, এইচএস পরীক্ষাটা কিন্তু মাইন্ড অনলি দিও এবং পড়াশোনাটা রীতিমতো করো, কারণ এতটাও ইজি ভাবো না। কারণ আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, এই যে 40 মার্কসের এক্সাম তোমরা দিচ্ছ, এই যে জাস্ট এ মিনিট, এই যে তোমরা 40 মার্কসের এক্সাম দিচ্ছ না, 40 মার্কসের জন্য এক্সামে বসতে চলেছো থার্ড সেমিস্টারে, একটা কথা বলে রাখি, এই থার্ড সেমিস্টার 40-তে 40 কিন্তু অ্যান্সার করা যায়, ঠিক আছে, ঠিকঠাক করে করে গেলে। একটা কারণ, এমসিকিউ পার্ট তুমি ঠিক করে তোমাকে নাম্বার দিতে বাধ্য। বড় প্রশ্ন হলে কি হয়, নাম্বারটা টিচারের হাতে থাকে, কিছু হলো নাম্বার তো সে কাটতে পারার জায়গা তার জায়গায় থাকে, কিন্তু এমসিকিউ পার্ট তুমি ঠিক করলে কিন্তু তোমাকে ফুল মার্কস দেবেই, ফুল মার্কস দেবেই, ঠিক আছে। তাই এই সমস্ত বিষয় একদম না ভেবে রীতিমতো নিখুঁত ভাবে পড়বে, বইটা খুঁটিয়ে পড়বে, তারপর কিন্তু এমসিকিউ গুলো সলভ করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে কিন্তু বইটা খুঁটিয়ে পড়া, বইটা খুঁটিয়ে পড়বে, লাইন বাই লাইন পড়বে, তারপর কিন্তু এমসিকিউ সলভ করতে আসবে, ঠিক আছে, তার আগে নয়। আর আমি 4টে এমসিকিউ করিয়ে দিচ্ছি বা 4টে ভিডিও দেখছি, এই কটা এমসিকিউ করে গেলে যে পরীক্ষা এসে যাবে এরকম কিন্তু কথা নয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে কোনো দিনই কিছু হবে না। তাই তোমাদের বারবার বলছি, বিষয়টা মুখস্থ করে নয়, বুঝে পড়বে, তাহলে কিন্তু সুবিধা হবে। মুখস্থ করে পড়লে এই পরীক্ষাটা মিললে কিন্তু ভুলে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবে, যদি কমার্স লাইফে কেরিয়ার করতে চাও, শুধুমাত্র মুখস্থ করে পড়লে কিন্তু হবে না। আমি অনেককে দেখেছি মুখস্থ করে ডেবিট দিকে আসছে, যেমন ডেটর্স অ্যাকাউন্ট অনেককে শেখাতে দেখেছি আমি, বাড়লে ডেবিট দিকে সব চাপে দাও, কমলে ক্রেডিট দিকে চাপো, দিস ইজ রং প্রসেস। অনেককে আমি দেখেছি জিনিসভাবে শিখতে, কিন্তু এইভাবে শিখলে কিন্তু তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে না। কারণ আমাদের কাছে অ্যাকাউন্টেন্সি মানে কিন্তু জার্নাল, যার বেস যত ক্লিয়ার হতে পারবে সে কিন্তু ইন ফিউচার তো দাঁড়াতে পারবে, বলে রাখলাম আমি, ঠিক আছে। তাই প্রতিটা পার্ট কিন্তু ক্লিয়ার করে পড়বে, বারবার বলছি কিন্তু আমি।